হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইজি ইংলিশ চ্যানেল। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো বাক্যের মধ্যে আমরা কিভাবে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ এগুলো ব্যবহার করব। তো প্রথমে আমরা উড হ্যাভ নিয়ে আলোচনা করি। এই উড হ্যাভ ব্যবহারের কিছু কন্ডিশান আছে, সেই কন্ডিশানগুলো আমাদের অনুসরণ করতে হবে এবং এই উড হ্যাভ কীভাবে বাক্যে ব্যবহার করব তার একটি নির্দিষ্ট গঠন রয়েছে, বাক্যের গঠন, সেটাও আমাদেরকে ফলো করতে হবে। প্রথমে কন্ডিশানে আসি। অতীতে কোনো কাজ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এরূপ বোঝালে উড হ্যাভ ব্যবহার করা হয়। এরপরে একটু নিচে দেখো লেখা আছে গঠন। প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে, তারপরে সাবজেক্টের পর উড হ্যাভ লিখতে হবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। কয়েকটা এক্সাম্পল দিয়েছি, প্রথম এক্সাম্পলটা একটু ফলো করো। আমার সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি। এটা ঘটনাটি ঘটেছে অতীতকালে। আমার সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমি সেখানে যেতে পারিনি বা যাইনি কোনো একটা কারণে। তো এই বাক্যটাকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেশন করব, তো প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে। সেই জন্য আমি লিখেছি আই এবং গঠন অনুযায়ী সাবজেক্টের পর উড হ্যাভ লিখেছি এবং যাওয়া ভার্ব অর্থাৎ গো ভার্ব, সেই গো ভার্বের থার্ড ফর্ম লিখেছি গন। আমার সেখানে যাওয়ার কথা ছিল, এই বাক্যটা ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আই উড হ্যাভ গন দেয়ার। একই রকমভাবে সেকেন্ড সেন্টেন্সটা একটু ভালো করে ফলো করো। তার গল্পটি লেখার কথা ছিল কিন্তু সে লেখেনি। এই ব্র্যাকেটের ভেতরে যেটা লিখেছে সেটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। তো মেন বাক্যটা হচ্ছে তার গল্পটি লেখার কথা ছিল। এই বাক্যটাকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেশন করব, তখন প্রথমে লিখতে হবে সাবজেক্ট। এই বাক্যটার সাবজেক্ট হি, সেই জন্য আমি হি লিখেছি এবং হিয়ের পরে গঠন অনুযায়ী উড হ্যাভ ব্যবহার করতে হবে, তাই আমি উড হ্যাভ লিখেছি এবং ভার্বটি যেহেতু এখানে লেখা, তাই লেখা রাইট ভার্বের থার্ড ফর্ম লিখেছি রিটেন। অর্থাৎ বাক্যটিকে সুন্দরভাবে গুছিয়ে লিখলে হবে হি উড হ্যাভ রিটেন দ্য স্টোরি। তার গল্পটি লেখার কথা ছিল কিন্তু সে লেখেনি। তোমার বইটি আনার কথা ছিল। এক্সাম্পল নাম্বার 3। 3 নম্বর এক্সাম্পলটা দেখো। তোমার বইটি আনার কথা ছিল, ইউ উড হ্যাভ ব্রট দ্য বুক। ইউটা লিখেছি, তোমরা জানো বাক্যের সাবজেক্ট ইউ, তারপরে গঠন অনুযায়ী উড হ্যাভ এবং তারপরে আনা ভার্ব ব্রিং, তার থার্ড ফর্ম ইউজ করেছি ব্রট এবং তারপরে অবজেক্ট লিখেছি। তোমার বইটি আনার কথা ছিল, এই বাক্যটির ইংলিশ ট্রান্সলেশন হবে ইউ উড হ্যাভ ব্রট দ্য বুক। একই রকমভাবে তোমাদের আমি দুটো হোমওয়ার্ক দিয়েছি, 4 এবং 5। তোমরা এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম 4 নম্বরে যে এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে তার ছবিটি আঁকার কথা ছিল কিন্তু সে আঁকেনি। তোমার টাকাটা দেওয়ার কথা ছিল কিন্তু তুমি দাওনি। এই দুটো এক্সাম্পলকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে দেখো আমরা কিভাবে কুড হ্যাভ ব্যবহার করি। এরপর আমি তোমাদের বলবো যে কুড হ্যাভ বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করতে হয় এবং কুড হ্যাভ আমরা কোন কোন কন্ডিশানে ব্যবহার করব এবং কুড হ্যাভ ব্যবহার করলে কী ধরনের গঠনকে আমরা ফলো করব, সেইগুলো নিয়ে আজকে আমি এখন বলবো। দেখো, অতীতে কোনো কাজ করার তোমার সামর্থ্য ছিল কিন্তু সে কাজ তুমি করনি বা করতে পারোনি, এইরকম বোঝানোর ক্ষেত্রে সাধারণত কুড হ্যাভ ব্যবহার করা হয়। একটু গঠনটা ভালো করে ফলো করো। প্রথমে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী আমরা কুড হ্যাভ লিখব এবং তারপর ভার্বের থার্ড ফর্ম লিখব। ওকে, এরপর নিচে বাংলা কয়েকটি এক্সাম্পল দিয়েছি, বাংলা বাক্য, সেগুলো একটু ভালো করে ফলো করো। আমি ছবিটি আঁকতে পারতাম কিন্তু আঁকিনি। এই শব্দটা আমি ব্র্যাকেটের ভিতরে লিখেছি কারণ এটা বাক্যের মধ্যে লেখার প্রয়োজন নেই। আমি ছবিটি আঁকতে পারতাম এটা লিখলেই হবে। তো এই বাক্যটাকে যখন আমরা ইংলিশ ট্রান্সলেশনে লিখব, আই কুড হ্যাভ ড্রন দ্য পিকচার, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের পর গঠন অনুযায়ী আমি কুড হ্যাভ লিখেছি। তারপর ছবি আঁকা ইংরেজি ড্র, ভার্বের আমি থার্ড ফর্ম করেছি ড্রন লিখেছি, তারপর আমি অবজেক্টটাকে লিখেছি। ওকে,
অর্থাৎ আমি ছবিটি আঁকতে পারতাম, এ বাক্যের ইংলিশ ট্রান্সলেশন হবে আই কুড হ্যাভ ড্রন দ্য পিকচার। প্রথমে আমরা সাবজেক্ট লিখেছি আই, তারপরে সাবজেক্টের পর আমি গঠন অনুযায়ী লিখেছি কুড হ্যাভ, এবং তারপর আঁকা ভার্বের থার্ড ফর্ম লিখেছি ড্রন, এবং তারপর আমি অবজেক্টটা প্লেস করেছি। ওকে, এরপর আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখব। সে গল্পটি লিখতে পারতো কিন্তু সে লেখেনি। এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখেছি, আগের বাক্যটার মতো। এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে হি কুড হ্যাভ রিটেন দ্য স্টোরি। সে গল্পটি লিখতে পারতো কিন্তু সে লেখেনি। এই বাক্যটার সাবজেক্ট হবে হি, এবং সাবজেক্টের পর আমি গঠন অনুযায়ী কুড হ্যাভ লিখেছি। তারপরে এই বাক্যের যেহেতু ভার্বটা লেখা, তাই লেখা ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি, অর্থাৎ রাইট ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি রিটেন, এবং তারপর আমি অবজেক্টটাকে প্লেস করেছি। অর্থাৎ ইংলিশ ট্রান্সলেশনটা হবে হি কুড হ্যাভ রিটেন দ্য স্টোরি। সে গল্পটি লিখতে পারত কিন্তু সে লেখেনি। থার্ড এক্সাম্পলটা লক্ষ্য করো, তুমি বইটি পড়তে পারতে। এই বাক্যটার সাবজেক্ট ইউ, এবং তারপর গঠন অনুযায়ী কুড হ্যাভ লিখেছি। তারপর পড়া ভার্বের জন্য আমি ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি রিড, রেড, রেড। রিড ভার্বের তিনটে ফর্মই একই রকম হয়, শুধু প্রোনাউন্সিয়েশনটা একটু আলাদা হয়। তারপর আমি অবজেক্টটা লিখেছি, অর্থাৎ তুমি বইটি পড়তে পারতে। এই বাক্যের ইংলিশ ট্রান্সলেশন হবে ইউ কুড হ্যাভ রেড দ্য বুক। ওকে, উচ্চারণটা হবে রেড। ইউ কুড হ্যাভ রেড দ্য বুক। তুমি বইটি পড়তে পারতে কিন্তু পড়োনি। কেন পড়োনি? এরপরে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, দেখো দুটো হোমওয়ার্ক দিয়েছি। এই হোমওয়ার্ক দুটো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক হয়েছে কিনা। আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব। 4 নম্বর যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে সে তার মায়ের সাথে রান্না করতে পারতো কিন্তু সে রান্না করেনি। তুমি তোমার বাবার সাথে আসতে পারতে কিন্তু আসোনি। এই বাড়তি যে কথাগুলো বললাম এগুলো বলার দরকার নেই, শুধুমাত্র এই বাক্যগুলো লিখলেই বোঝা যাবে যে তুমি এখানে তোমার একটা কোনো কাজের সামর্থ্যকে বোঝাতে চাইছো, যেটা তোমার করার সামর্থ্য ছিল কিন্তু তুমি করনি। এই ধরনের বাক্যকে ব্যবহার করার জন্য যে সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতে হয় সেটা তোমাদের বললাম। এরপরে দেখো, এরপরে আমরা শুড হ্যাভ কীভাবে ব্যবহার করব। উড হ্যাভ, কুড হ্যাভের মতোই এই শুড হ্যাভ ব্যবহার করারও একটা কন্ডিশান আছে, সেটা ভালো করে লক্ষ্য করো। দেখো কন্ডিশানে কি লেখা আছে, অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু সে কাজ করা হয়নি। এরূপ বোঝাতে শুড হ্যাভ ব্যবহার করা হয়। ওকে, এটা হচ্ছে কন্ডিশান, অর্থাৎ অতীতকালে তোমার কোনো কাজ করা উচিত ছিল, সে কাজটা তুমি করোনি। সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ কথাটা ব্যবহার করব। গঠনটা লক্ষ্য করো, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর সাবজেক্টের পর শুড হ্যাভ লিখতে হবে, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। ওকে, এক্সাম্পল 1 নম্বর এক্সাম্পলটা একটু ভালো করে ফলো করো। হীরামণির সেখানে যাওয়া উচিত ছিল কিন্তু সে যায়নি। ওকে, কিন্তু সে যায়নি আগের বাক্যগুলোর মতো এখানে লিখে নিয়ে তোমাকে বুঝে নিতে হবে। হীরামণির সেখানে যাওয়া উচিত ছিল। এই বাক্যের সাবজেক্ট হবে হীরামণি। তারপর আমি গঠন অনুযায়ী হীরামণির পরে শুড হ্যাভ ব্যবহার করেছি। তারপর যাওয়া ভার্বের আমি থার্ড ফর্ম ইউজ করেছি গো, ওয়েন্ট, গন, এবং তারপর আমি রেস্ট অফ দ্য সেন্টেন্স লিখেছি। তো হীরামণির সেখানে যাওয়া উচিত ছিল, এই বাক্যটাকে যখন আমি ইংলিশে ট্রান্সলেশন করব, সেখানে আমি ট্রান্সলেশন করলাম হীরামণি শুড হ্যাভ গন দেয়ার। একই রকমভাবে আমি সেকেন্ড এক্সাম্পলটাকেও একটু পড়ে শোনাচ্ছি, ভালো করে শোনো। রাহির গানটি গাওয়া উচিত ছিল, তাই তো? রাহির গানটি গাওয়া উচিত ছিল। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রাহি, এবং রাহির পর আমি গঠন অনুযায়ী শুড হ্যাভ লিখেছি। তারপর সিং ভার্বের, যেহেতু গাওয়ার ইংরেজিটা হচ্ছে গান গাওয়ার ইংরেজিটা হচ্ছে সিং, তাই সিং ভার্বের থার্ড ফর্ম লিখেছি, সাং করেছি, এবং তারপর আমি অবজেক্ট লিখেছি। রাহির গানটি গাওয়া উচিত ছিল, এই বাক্যের ইংলিশ ট্রান্সলেশন হবে রাহি শুড হ্যাভ সাং দ্য সং। ওকে, এরপরে থার্ড এক্সাম্পলটাতে চলে এসো। তোমার সত্যি কথা বলা উচিত ছিল। আমরা প্রায় বলে থাকি, অতীতে কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আমরা আমাদের বন্ধুদের অ্যাডভাইস করি, বোনেদের বা ভাইদের আমরা অ্যাডভাইস করি যে তোমার ওখানে সত্যি কথাটা বলা উচিত ছিল, তুমি বলনি, ভুল করেছো।
তো সেই বাক্যের ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা দেখো সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহার করেছি। তারপর গঠন অনুযায়ী সাবজেক্টের পর অর্থাৎ ইউর পর শুড হ্যাভ ব্যবহার করেছি। তারপর টেল ভার্বের আমরা থার্ড ফর্ম ইউজ করেছি, টোল্ড করেছি। টেল, টোল্ড ব্যবহার করলাম এবং তারপর আমি অবজেক্টটা ব্যবহার করেছি। অর্থাৎ তোমার সত্যি কথা বলা উচিত ছিল। এই বাক্যটার ইংলিশ ট্রান্সলেশন হবে ইউ শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। ওকে, একই রকমভাবে হোমওয়ার্কে তোমাদের আরও দুটো দিয়েছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। 4 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করো, তোমার তাকে সম্মান দেওয়া উচিত ছিল। ওকে, আমরা প্রায় বলি, বন্ধুদেরকে অ্যাডভাইস করি, ভাই বোনেদের অ্যাডভাইস করি যে তাকে তোমার সম্মান দেওয়া উচিত ছিল। এবং 5 নম্বর যে এক্সাম্পলটা আছে, তোমার সেখানে বাড়ি থেকে ফিরে আসা উচিত ছিল। তোমার সেখান থেকে বাড়ি ফিরে আসা উচিত ছিল। এই দুটো বাক্য তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক কিংবা ভুল যাই হোক না কেন আমি তোমাদের কমেন্ট করে রিপ্লাই করে জানাবো। থ্যাংক ইউ। এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে ফলো দেবে, লাইক করবে এবং কমেন্ট করবে।